বাংলায় রাজনৈতিক গতিপথ ঠিক কোন পথে অতিবাহিত হবে 2026-এর নির্বাচনের পরে, সেটা অনেকটাই নির্ভর করছে এই রাজ্যে কতখানি সঠিকভাবে এসআইআর ইমপ্লিমেন্ট করা যাবে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অর্থাৎ আরো ভালো করে বললে, 2002 সালের পর থেকে এই রাজ্যে ভোটার তালিকায় যে নামগুলো উঠেছে তার মধ্যে যেগুলো ভুয়ো ভোট, জাল ভোট, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা সেই নামগুলো ঢুকেছে, সেইগুলোকে কতখানি ছাঁটা যাবে, এবং যারা মৃত, যাদের অস্তিত্বই নেই, সেই রকম ভোটার তালিকায় ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে, যেটা একটা বিশেষ রাজনৈতিক দল ফায়দা নেয় এবং সেই ভোটগুলো দিয়ে পুরো ভোটের ফলাফলটা চেঞ্জ করিয়ে দেয়, সেইগুলোকে কতখানি বাদ দেওয়া যাবে। এইটা হলে যে সত্যি সত্যি বাংলায় একটা বড়সড় পরিবর্তন হতে পারে, রাজনৈতিক পরিবর্তন হতে পারে, এটা সাধারণ মানুষ কিন্তু এতদিনে বুঝে গেছে। এবং সাধারণ মানুষের বোঝার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই রাজ্যের শাসক দল তারাও বুঝে গেছে, যদি সত্যি সত্যি বাংলায় এসআইআর হয় এবং এই যে ভুয়ো ভোট, এই যে জাল ভোট, এগুলো যদি বাদ চলে যায়, তাহলে 2026-এ তাদের যে প্রত্যাবর্তনের স্বপ্ন রয়েছে 250, 260 আসন নিয়ে, সেটা গঙ্গায় ভেসে যাবে। আর সেই জন্য নির্বাচন কমিশনকে অসম্ভব চাপে রাখা, প্রতি মুহূর্তে বাধা সৃষ্টি করা এবং কার্যত হুমকি দিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যাতে নির্বাচন কমিশন এখানে ট্যাফু করতে না পারে, তারা কিন্তু এই রাজ্যে এসআইআর ইমপ্লিমেন্ট করতে না পারে, তারা সমস্ত রকমের ব্যবস্থা করছে এবং প্রয়োজন হলে যে আইনও মানা হবে না সেই ইঙ্গিতও কিন্তু দিচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন তারাও কিন্তু স্পষ্ট করে দিচ্ছে, কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। রাজনৈতিকভাবে যেভাবে যে খুশি ক্ষমতায় আসুক, নির্বাচন কমিশনের কিচ্ছু এসে যায় না, কিন্তু একটা মানুষও যেন এই কথা বলতে না পারে যে নির্বাচনী যে প্রক্রিয়া তার মধ্যে স্বচ্ছতার অভাব ছিল। সুতরাং সেই জায়গা থেকে এই ধরনের যে প্রবল বাধা বিপত্তি আসবে, এটা নির্বাচন কমিশন খুব ভালো করেই বুঝতে পারছে এবং এখনো অব্দি যা 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 পদক্ষেপ নিচ্ছে, তাতে করে একটা কথাই বলা যেতে পারে, নবান্নের এইসব চাপের রাজনীতি, এই রাজ্যের শাসক দলের চাপের রাজনীতি কার্যত তারা ফুৎকারে উড়িয়ে দিচ্ছে। উল্টে তারা যে স্টেপগুলো নিচ্ছে এবং মাথায় রাখতে হবে সেগুলো আইনি স্টেপ, সেই জায়গা থেকে কিন্তু চাপে পড়ে যাচ্ছে এই রাজ্যের শাসক দলই এবং নবান্ন প্রশাসনও। আজকে 3টে ঘটনার কথা আপনাদের বলবো, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারবেন নির্বাচন কমিশন এখনো অব্দি মেরুদণ্ডটা, শিরদাঁড়াটা কতখানি সোজা রেখে, চোখে চোখ রেখে তাদের কাজটা করে যাচ্ছে। প্রথমেই আসবো, এই এসআইআর নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। অবভিয়াসলি যেহেতু বিহারে এটা ইমপ্লিমেন্ট হয়েছে, বিহার নিয়ে এই মামলাটা হচ্ছে। কিন্তু সেখানে যারা আইনি লড়াইটা লড়ছেন, তাদের বেশিরভাগই কিন্তু এই রাজ্যের শাসক দল বা এই রাজ্যের প্রশাসন যখন বিপদে পড়ে তাদের হয়ে আইনি লড়াইটা লড়ে। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন যে আসলে বিহার লক্ষ্য নয়, আসল লক্ষ্য হচ্ছে বাংলা। সুতরাং যে করে হোক এই এসআইআর প্রসেসটা আটকাতে হবে। এবং সেখানে এই রাজ্যের শাসক দলের এবং ওইসব আইনজীবীদের একমাত্র ভরসার জায়গা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টে যদি এটা বিহারকে কোনো রকমে আটকে দেওয়া যেতে পারে, হয়তো পশ্চিমবঙ্গে আর হবে না। এই জায়গাটা হচ্ছে, এবং বিভিন্ন রকম তারা পিসির বাড়ির আবদার সুপ্রিম কোর্টে করছে। কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে, তারা সংবিধান স্বীকৃত এবং স্বশাসিত সংস্থা এবং তাদের সিদ্ধান্তের মাঝখানে মহামান্য সুপ্রিম কোর্টও ঢুকতে পারে না, সেই এখতিয়ার সুপ্রিম কোর্টের নেই। এইটা তারা স্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এই যে প্যাঁতারাগুলো চলছে, এগুলো কিন্তু কাজে আসবে না। সুপ্রিম কোর্টকে জবাবদিহি নয়, স্পষ্ট করলো নির্বাচন কমিশন। কি স্পষ্ট করলো? আপনারা জানেন যে বিহারে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। কারা বাদ গেছে? যারা মৃত, তাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, বা যারা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, ভুয়ো নাম হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা, যারা একটা বিধানসভার জায়গায় একাধিক বিধানসভায় নিজেদের নামগুলো রেখে দিয়েছিল, যারা বিহার ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে, এখন আর বিহারের ভোটার নয়, অথচ বিহারের ভোটার তালিকায় তাদের নামগুলো রয়ে গেছে, এরকম 65 লক্ষ ভোটারকে চিহ্নিত করা গেছে। এবং সেই তালিকা আলাদা আলাদা করে প্রকাশ করতে হবে এবং কি কারণে এই 65 লক্ষ নাম বাদ গেছে এটা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, এইটা ছিল দাবি। নির্বাচন কমিশন বলেছে যে না, এরকম কোনো জায়গা নির্বাচন কমিশন করবে না। কেননা তাদের যে 65 লক্ষ নাম বাদ গেছে, তার কারণ হচ্ছে এই যে এসআইআর হয়েছে সেখানে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেই ফর্ম ফিল আপের এই 65 লক্ষের নাম পাওয়া যায়নি। এবং যারা রাজনৈতিক দল আছে সেই ব্লক লেভেলে সেখানে কিন্তু এই ডেটা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, এবং তাদের যে বিএলএ, বুথ লেভেল এজেন্ট যারা আছে, তাদের কাছে বলা হয়েছে যে সত্যিই যদি কেউ প্রকৃত ভোটার হন এবং এই 65 লক্ষের তালিকায় তাদের নাম থাকে,
এবং আপনারা মনে করছেন যে তারা প্রকৃত ভোটার, তাদের নাম ভোটার তালিকায় থাকা উচিত, তাহলে আপনারা প্রমাণ সহ সেই ব্যক্তি সহ আসুন নির্বাচন কমিশনে এবং আমরা সেটা খতিয়ে দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। এই যে কথা বলা হচ্ছে এটা গণতান্ত্রিক এবং এটা কিন্তু সংবিধান স্বীকৃত। সুপ্রিম কোর্ট এখানে কিছুতেই মাথা গলাতে পারে না এবং সেই চাপের কাছে সুপ্রিম কোর্টের এই যে কাজ হচ্ছে এটাকে অতি সক্রিয়তা বলে তারা আহ বলে দিচ্ছে, মেনশন করছে, এবং তারা কিন্তু এই চাপের কাছে নতি স্বীকার করবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে কিছু আবদার করলাম এবং মহামান্য সুপ্রিম কোর্ট সবটা ভালো করে বুঝলেন কি বুঝলেন না সেটা বোঝা যাচ্ছে না, তারাও সেই অনুযায়ী একটা নির্দেশ দিল, আর সেই নির্দেশ অনুযায়ী যে নির্বাচন কমিশনকে চলতে হবে তা কিন্তু নয়। এখন মহামান্য সুপ্রিম কোর্টও যদি এই ধরনের কাজে নির্বাচন কমিশনকে বাধ্য করতে না পারে, তারা স্বশাসিত সংস্থা হিসেবে সংবিধান স্বীকৃত অধিকার অনুযায়ী কাজ চালাতে পারে, তাহলে এই রাজ্যের যারা লাফালাফি করছিলেন তাদের মুখে কিন্তু অনেকটাই চুনকালি পড়ে যাবে এবং বাংলাতেও যে এসআইআর হবে সেটা আটকানোর যে জায়গা থাকবে না, এটা তাদের কাছে স্পষ্ট বার্তা হয়ে যাবে। এটা তো গেল প্রথম পদক্ষেপ। 2 নম্বর যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তালিকায় কাটছাট, বিহারের 17টি, বাংলায় 7টি পার্টিকে বাদ দিল নির্বাচন কমিশন, ভোটের আগে সিদ্ধান্ত। একাত্রি নয়, সারা ভারতবর্ষ থেকে 334টা রাজনৈতিক দল তা যারা রেজিস্টার্ড ছিল তাদের নাম কিন্তু এবার বিহার ভোটের আগে বাদ দিয়ে দেওয়া হলো, এবং যার মধ্যে বাংলারও 7খানা দল রয়েছে, 17খানা দল রয়েছে বিহার থেকে। কেন এই দলগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো এবং সেটার কি ইম্পর্টেন্স থাকতে চলেছে? বাদ দেওয়া হলো এই কারণেই, বিগত 6খানা নির্বাচনে এই রাজনৈতিক দলগুলোর কোনো রকম রাজনৈতিক অ্যাক্টিভিটি দেখা যায়নি। এবার এদেরকে বাদ দেওয়ার ফলে কি হলো? আসলে এইসব ছোট ছোট দলগুলোকে ঢাল করে অনেক সময় যেগুলো বড় রাজনৈতিক দল রয়েছে তারা নির্বাচনী ময়দানে এক্সট্রা সুবিধা নিয়ে নেয়। কিভাবে? এদের দলের প্রার্থী ঠিক করা, ডেমো প্রার্থী দেওয়া এবং সেখানে তাদের এজেন্ট হিসেবে বসিয়ে অ্যাকচুয়ালি বড় রাজনৈতিক দলগুলোর সুবিধা নেওয়া, এই সমস্ত কাণ্ড কারখানা কিন্তু চলে। প্লাস নির্বাচন কমিশনের স্বীকৃত দল হলে তাদের ট্যাক্স বেনিফিট এবং টাকা পয়সা খরচ নিয়ে অনেক কিছু ব্যাপার থাকে। অর্থাৎ ধরুন নির্বাচনী প্রচার, সেখানে একটা বিধি মেনে চলতে হয় যে এত টাকার বেশি তুমি খরচ করতে পারবে না। এই দলগুলোকে ব্যবহার করে তাদের ফান্ড হিসেবে দেখিয়ে অ্যাকচুয়ালি বড় রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের হয়ে বেশি করে প্রচারটা করিয়ে দেয়। এই সমস্ত খেলা কিন্তু চলে, আর সেই খেলা এবার কিন্তু বাদ দেওয়া হবে। মোট 334টা দলকে এবার বাদ দিয়ে দিল। প্রথমে ঠিক ছিল 354টা দল খুব সম্ভবত, কিন্তু তারপর কিছু দল হয়তো ডকুমেন্টস প্রোভাইড করতে পেরেছে, তাদের রেখে দেওয়া হয়েছে, বাকিদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গে যে 7টা দল রয়েছে তার মধ্যে রয়েছে অল ইন্ডিয়া তপশিলি ইউনাইটেড পার্টি, বঞ্চিত স্বরাজ পার্টি, বাংলা বিকাশবাদী কংগ্রেস, ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি প্রবোধ চন্দ্র, ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস, ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক, এবং বিহার থেকে এরকম করে 17খানা দল, তাদের নাম কিন্তু বাদ গেছে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু শুধুমাত্র এসআইআর নয়, শুধুমাত্র ভোটার তালিকা নয়, সামগ্রিকভাবে যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে সেটাকে স্বচ্ছ করার জন্য সমস্ত পদক্ষেপ নিচ্ছে। এবার এইটা কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে? দেখুন, দীর্ঘদিন ধরেই এই রাজ্যের মানুষের একটা ডিমান্ড রয়েছে, সেটা হচ্ছে, আমরা শুনে আসছি বিভিন্ন রাজনৈতিক দলের একটা অভিযোগের জায়গা থাকে যে স্ট্রং রুমে যে ইভিএম গুলো রাখা হয় সেখানে বিভিন্ন ফেজে যেহেতু নির্বাচন হয়, তো অনেক দিন ধরেই থাকে এবং সেই মাঝখানে কিন্তু খেলা হয়ে যায়, এগুলোকে পাল্টানো হয়ে যায়। তো সেই জায়গাটায় যদি সেটাকে পুরোপুরি মনিটর করা যায়, যদি সেটাকে সিসিটিভি করে বাইরে জায়ান্ট স্ক্রিনে দেখানো যায়, তাহলে সমস্ত স্বচ্ছতা সেখানে চলে আসে। বা কাউন্টিং সেন্টার যেখানে থাকে, সেই কাউন্টিং সেন্টারের মধ্যে অনেক সময় সেখানে চাপ দিয়ে বিরোধী দলের এজেন্টদের বার করে দেওয়া হয় এবং সেখানেও কিন্তু খেলা হয়ে যায়, নির্বাচনের ফলাফলটা চেঞ্জ করে দেওয়া হয়। সেগুলোও যদি লাইভ টেলিকাস্ট হয়, এগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়ায় যে স্বচ্ছতার অভাব রয়েছে সেটা কিন্তু এই রাজ্যে বারবার অভিযোগ উঠেছে। এখন সেগুলো শেষ অবধি নির্বাচন কমিশন করবে কিনা নির্বাচন কমিশনের ব্যাপার, কিন্তু নির্বাচন কমিশন একদম বেসিক জায়গা থেকে ধরে ধরে যেভাবে পুরো প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার চেষ্টা করছে, আশা করা যায় যেসব জায়গা নিয়ে মানুষের সব থেকে বেশি ক্ষোভ আছে সেইখানেও তারা স্বচ্ছতা নিয়ে আসবে। আর সেইখানে যদি স্বচ্ছতা নিয়ে আসা হয়, যাদের কারচুপি করে ভোটে জিততে হয়, যাদের জাল ভোট জল ভোটের মাধ্যমেই শুধুমাত্র ক্ষমতায় থাকতে হয়, তাদের কপালে কিন্তু অশেষ দুঃখ রয়েছে, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু কোনো জায়গাটায় এবার ছাড়বে না, কাউকে এক্সট্রা ফেসিলিটি নিতে দেবে না।
একমাত্র জনগণ যাতে স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং সেই ফলাফল স্বচ্ছভাবে আসে, সেই জায়গাটা তারা সুনিশ্চিত করতে চাইছে। এবং 3 নম্বর যে জায়গাটা, সেইটা কিন্তু আরো মারাত্মক হয়েছে, যেটাতে নবান্নের উপর বেশ ভালোই প্রেসার ক্রিয়েট হয়েছে। কেন? মুখ্য সচিবকে 3 নম্বর চিঠি 4 অফিসারকে বিরুদ্ধে পদক্ষেপ করতে এবার ডেডলাইন বেঁধে দিল কমিশন। কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এই রাজ্যের 4জন অফিসার ধরা পড়েছে অনৈতিক কাজ করার জন্য, যাদের মধ্যে 2জন আবার ডব্লিউবিসিএস অফিসার রয়েছে, এবং তাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করতে বলা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে। এবং এটা কিন্তু অন দ্য এয়ার ইলেকশন কমিশন করেনি। এদের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে তারপরে এদেরকে ডাকা হয়েছিল, এখানকার নির্বাচন কমিশন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি, সেই রিপোর্ট সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে গেছে এবং তার ভিত্তিতেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এখন যে মুহূর্তে এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে, গেল রব উঠে গেছে নবান্নের মধ্যে। ডব্লিউবিসিএস অফিসারদের যে অ্যাসোসিয়েশন আছে তারা মুখ্য সচিবকে চিঠি দিয়েছে যে এই ব্যাপারগুলো থামান। অন্যদিকে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তার দরকার হলে তিনি প্রাণ দিয়ে বুক দিয়ে আগলে রাখবেন, কোনো অফিসারকে কিছু করতে দেবেন না, এবং নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নেই এই সব বিষয়ে শাস্তি টাস্তি দেওয়ার। এই ধরনের কথা বলার চেষ্টা করেছেন। আর এখানেই অনেকেই 2-2-4 করছেন যে তিনি দুটো জিনিস করছেন। এক, এই অফিসারদের বার্তা দিচ্ছেন যে ভাই আমি তোমাদের বাঁচিয়ে দেবো, এবং ইলেকশন কমিশনকে বার্তা দিচ্ছেন যে তোমরা এখানে ঢুকতে পারবে না, আমি যা খুশি তাই এই অফিসারদের দিয়ে করাবো। আর 2, এই অফিসাররা সত্যি সত্যি যদি জেলে যান, এই অফিসাররা যদি সত্যি সত্যি সাসপেন্ডেড হন এবং তারপর তাদের চাকরিটা চলে যায় এই অনিয়ম করার জন্য, তাহলে আগামী দিনে এই রাজ্যের যে একটা বড় অংশের পুলিশ এবং প্রশাসনকে দলদাস হিসেবে ব্যবহার করা হয়, তারা কিন্তু ভয়ে আর সেই দলদাসগিরি করবেন না। তাদেরকে কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, যেটা সংবিধান এবং নির্বাচনের নিয়ম বলে সেটাই তাদেরকে মেনটেন করতে হবে। 14 তলার ভয়ে তারা আর কিছু করতে পারবে না। তারা যদি স্বচ্ছভাবে কাজ করেন তাহলে তো 14 তলার খুব মুশকিল। তো যাই হোক, সেই জায়গা থেকে এটাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। এবং এই কথা শোনার পরেই নির্বাচন কমিশন একটা চিঠি দিয়েছিল মুখ্য সচিবকে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আপনাকে কোনো সাজেশন চাওয়া হয়নি, আপনাকে এটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে, এবং নির্বাচন কমিশনের এই ডিসিশন আপনি করতে বাধ্য, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা করুন। এবং যদি এটার আপনি সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করেন বা আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা কমিশনকে না জানান, তাহলে আপনিও কিন্তু শাস্তির আওতায় চলে আসবেন। এবং তার ফলে একটা একটা হাওয়া উঠেছে, একটা চাপ তৈরি হয়েছে। তারপরেও কিন্তু নবান্ন প্রশাসন চুপ করে বসে আছে। হয়তো তারা ভাবছিল যেভাবে চুপ করে বসে থাকলে নির্বাচন কমিশনও চুপ করে থাকবে, আমি এখনো জবাব দিচ্ছি না। আজকে 3 নম্বর একটা চিঠি নির্বাচন কমিশনের তরফ থেকে খোদ মুখ্য সচিবের কাছে চলে এসেছে, এবং একদম ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সোমবার বিকেল 3টের মধ্যে কি সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য সচিব তাকে সেটা জানাতে হবে। এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, তাদের আগের যে স্টান্স ছিল সেই স্টান্স থেকে তারা একটুও সরেনি, কেননা সেটাই আইন, সেটাই নিয়ম। কি স্টান্স? যে মুখ্য সচিব যদি কোনো পদক্ষেপ না করেন বা এমন পদক্ষেপ করেন যেটা নির্বাচন কমিশনের মনে হবে আইনগতভাবে সঠিক হয়নি, তাহলে কিন্তু মুখ্য সচিবও শাস্তির আওতায় আসবেন, এবং তার জন্য যেটা করার সেটা কিন্তু নির্বাচন কমিশন করবে। এবার এই যে অফিসিয়াল চিঠি, এগুলো কিন্তু সবগুলোই এক একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটা হলে অবভিয়াসলি আগামী দিনে মামলা সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্টের সামনে গিয়ে তখন কিন্তু ইলেকশন কমিশনের কাছে এই ডকুমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ এই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের মধ্যে থেকে যারা মনে করছেন যে এখনো গা জোয়ারি ভাব দেখাবেন, এখনো কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেবেন এবং সেই জন্য আইনকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবেন, নির্বাচন কমিশন সেটা কিছুতেই যে হতে দেবে না। স্বয়ং এই রাজ্যের মুখ্য সচিবকে টানা 3য়বার চিঠি দিয়ে তারা কিন্তু সেটা স্পষ্ট করে দিল, এবং তার সঙ্গে এটাও স্পষ্ট করে দিল কেউ যদি আইন ভাঙে এবং নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাঘাত ঘটাতে চায়, তার জন্য যে কড়া কড়া একটা তাদের খেসারত সেটা কিন্তু দিতে হবে, এবং সেটা নির্বাচন কমিশন নিশ্চিতভাবে সুনিশ্চিত করবে। কি বলবেন নির্বাচন কমিশনের এই মনোভাব নিয়ে, এবং বাংলা থেকে যেভাবে বাধা আসছে সেটাকে ট্যাকেল করে আইনের সীমায় থেকে তাদের যে জায়গাটাকে সেটাকে দৃপ্তভাবে এক্সিকিউট করা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।